হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এআরএন টিউটোরিয়াল। আমি তোমাদের বিক্রমজিৎ স্যার। আমরা পরমাণু গঠন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। তো এর আগের ভিডিওতে আমরা পরমাণু গঠনের পরমাণুর মডেল সম্পর্কে ধারণা পেয়েছি এবং সেখানে শেষ পর্যন্ত রাদারফোর্ড বোর মডেল সম্পর্কে ধারণা পেলাম এবং সেখানে দেখলাম যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। তো বোর কিভাবে রাদারফোর্ডের ত্রুটিগুলোকে সংশোধন করে এই সিদ্ধান্ত দিলেন সেগুলো আগের ক্লাসে হয়ে গেছে। এই ভিডিওতে আমরা দেখব যে একটা পরমাণু বা একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয় এবং সেই প্রকাশ করার জন্য কি কি প্রয়োজন। যেমন একটি পরমাণুকে প্রকাশ করার জন্য পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, তার চিহ্নিতকরণ, কিভাবে একটা মৌলকে চিহ্নিত করা হয়ে থাকে সেই সম্পর্কে আইডিয়া করব এবং লাস্টে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কেও কিন্তু এখানে ধারণাটা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে ভালোভাবে দেখতে থাকো। তো প্রথমে চলে আসি পরমাণুর পারমাণবিক সংখ্যা কি। পরমাণুর পারমাণবিক সংখ্যা কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে সেখানে টোটাল কয়টি প্রোটন আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান, এটাকে আমি জেড দিয়েও প্রকাশ করতে পারি, পরমাণুতে উপস্থিত মোট প্রোটন সংখ্যা। মোট প্রোটন সংখ্যা অর্থাৎ কোন পরমাণুতে যতগুলি প্রোটন আছে, এবং আমরা জানি পরমাণু নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থিত এবং নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ যুক্ত কণা বা ধনাত্মক আধানযুক্ত কণা এবং তাকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন আবর্তন করতে আছে একটা নির্দিষ্ট কক্ষপথে বোরের মতে। তো পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন পরমাণুর মোট প্রোটন সংখ্যা। নেক্সট চলে আসছি ভর সংখ্যা, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। তো ভর সংখ্যা কি হবে? ভর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে মোট প্রোটন সংখ্যা, কোন পরমাণুতে উপস্থিত মোট প্রোটন সংখ্যা প্লাস মোট নিউট্রন সংখ্যা। মোট প্রোটন সংখ্যা প্লাস মোট নিউট্রন সংখ্যা। তো মোট প্রোটন সংখ্যাকে আমি জেড হিসাবে ধরেছি এবং এনটা ধরেছি হচ্ছে মোট নিউট্রন সংখ্যা হিসাবে। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে নিউট্রন সংখ্যা। তো আমরা এই দুটো বিষয় জানলাম যে কোন পরমাণুকে প্রকাশ করতে গেলে দুটো টার্ম, এক হচ্ছে পারমাণবিক সংখ্যা, দুই হচ্ছে ভর সংখ্যা, এদের সম্পর্কে আমাদের কি জানতে হবে। তো প্রত্যেকটা পরমাণুর নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে এবং নির্দিষ্ট ভর সংখ্যা আছে। সেখানে পারমাণবিক সংখ্যার সাথে ভর সংখ্যার সম্পর্কটা তাহলে কি দাঁড়ালো? এ ইকুয়াল টু জেড প্লাস এন। এ ইকুয়াল টু জেড প্লাস এন, অর্থাৎ ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন আমরা দেখব কোন পরমাণুকে কিভাবে চিহ্নিত করা হয় তার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দিয়ে। ধরি একটি পরমাণু, আমি জেনারেল করে লিখছি, পরমাণুটার উদাহরণ আমি পরে দিচ্ছি। ধরি একটা পরমাণু হচ্ছে এক্স, তার ভর সংখ্যা লেখা হয়ে থাকে এই পজিশনে এবং তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা লেখা হয়ে থাকে এই পজিশনে। এভাবেও প্রকাশ করা হয়, বা কোনো পরমাণুর ভর সংখ্যাটাকে এইভাবে এই সাইডেও লিখতে পারো তোমরা, এবং এখানে হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা জেড হিসাবে লেখা হয়ে থাকে। তো যদি কোনো পরমাণুর নির্দিষ্ট ভর সংখ্যা এবং নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা থাকে তাকে আমরা নিউক্লিয়াইডও বলে থাকি। তো এইভাবে যদি কোনো পরমাণুকে প্রকাশ করা হয় তাহলে তাকে আমরা নিউক্লিয়াইডও বলতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণ নিয়ে যদি একটা দেখি, যেমন সিম্পল হাইড্রোজেনের উদাহরণ নিয়ে দেখি, তো হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা হয়ে থাকে 1 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো হাইড্রোজেনটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো এই চিহ্ন দিয়ে যদি প্রকাশ করা হয়, সেখান থেকে যেহেতু এই 1 এই পজিশনে হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা থাকে, সেই হিসাবে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত হবে? হাইড্রোজেনের প্রোটন সংখ্যা, যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করছিলাম, সেটা হবে 1 এবং ভর সংখ্যা কি ছিল? ভর সংখ্যা এ দিয়ে প্রকাশ করেছিলাম। ভর সংখ্যা ইকুয়াল টু ছিল জেড প্লাস এন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। সেখানে এর মান কত আছে? 1 আছে এবং জেড এর মান কত আছে? 1 আছে প্লাস এন।
তাহলে n এর মানটা কত বেরোলো 0, অর্থাৎ হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই, নিউট্রন সংখ্যা হচ্ছে 0। এবার প্রোটনের সংখ্যা বেরোলো, নিউট্রন সংখ্যা বেরোলো, এবং আমরা জানি কোনো পরমাণুতে 3 ধরনের স্থায়ী কণিকা থাকে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তো এই চিহ্ন থেকে আমরা প্রোটন সংখ্যাও বের করলাম, নিউট্রন সংখ্যাও বের করলাম, তাহলে ইলেকট্রন সংখ্যা বেরোবে কি করে? রাদারফোর্ড মডেল ছাড়াও কিন্তু থমসনও বলেছিলেন, তিনি বলেছিলেন যে যেহেতু পরমাণু প্রথম অবস্থায় থাকে সেই কারণে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম হবে। তাহলে যেহেতু হাইড্রোজেন পরমাণুটি প্রথম অবস্থায় আছে, তাহলে যতগুলি পজিটিভ চার্জ থাকবে বা ধনাত্মক আধান থাকবে, ঠিক ততগুলি হচ্ছে ঋণাত্মক আধান বা ইলেকট্রন থাকবে। তো এই রেসপেক্টে যেহেতু প্রথম অবস্থায় আছে, তাহলে প্রোটন সংখ্যা যদি 1 হয়, অর্থাৎ পজিটিভ চার্জ যদি একটি থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যা কেন কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে অবশ্যই 1। অর্থাৎ এই চিহ্ন দ্বারাই কিন্তু আমরা কোনো মৌলের কয়টি প্রোটন আছে, কয়টি ইলেকট্রন আছে এবং কয়টি নিউট্রন আছে সেগুলো কিন্তু আমরা সহজে বের করে ফেলতে পারবো। যেমন আরেকটা যদি উদাহরণ নেই, সেটা যদি দেখা যায় এরকম যে H+, তো H+ আমরা দেখছি কি হাইড্রোজেন পরমাণু আছে, পরমাণু আধানটাকে এইভাবে প্রকাশ করা হয়, তাকে এইভাবে লেখা হয়। প্লাস একটা হচ্ছে আয়ন, যখন প্লাস হোক বা মাইনাস হোক এটা হচ্ছে একটা আয়ন। যখন কোনো চার্জ থাকে না তখন সেটা নিস্তড়িত বা প্রশম হিসাবে ধরা হয়। প্রশম কখন হয়? প্লাস এবং মাইনাস যখন সেম থাকে তখন প্রশম হয়ে থাকে, তো নিস্তড়িত বা প্রশম বলা হয়ে থাকে। H+ আয়ন বলেছি, তার মানে হচ্ছে কি এটা ধনাত্মক আধানযুক্ত একটি কণা, যাকে আমরা বলে থাকি ক্যাটায়ন। তো H+টা কি করে তৈরি হয় না, কোনো পরমাণু সর্ববহিস্থ কক্ষপথ থেকে যখন একটি ইলেকট্রন বেরিয়ে যায় তখন ঋণাত্মক আধানের কিন্তু শর্ট হয় বা একক ঋণাত্মক আধান কিন্তু কমে যায়, অথচ কেন্দ্রে যে প্রোটন আছে সেই প্রোটনের সংখ্যা কিন্তু সেম থাকে। আমি যদি হাইড্রোজেনের দিক থেকে দেখি, তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই, তাহলে একটি পজিটিভ চার্জ হচ্ছে কি 1 পজিটিভ চার্জ, এবং তার চারিদিকে একটি ইলেকট্রন আবর্তন করছিল। তাহলে একটি পজিটিভ চার্জ এবং একটি নেগেটিভ চার্জ দুজনে মিলে নিউট্রাল অবস্থায় ছিল বা প্রশমিত অবস্থায় ছিল। এবার যখনই একটি ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথ থেকে বেরিয়ে চলে গেল তখন কিন্তু পজিটিভ চার্জ থাকলো, মাইনাস একটা থাকলো না, ফলে কি হলো, তাকে প্রশমিত করার জন্য কেউ থাকলো না বা নেগেটিভ চার্জ থাকলো না, সেই কারণে সেটা পজিটিভলি চার্জে কিন্তু পরিণত হয়ে যায়। তো এইভাবে কিন্তু একটা ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি, অ্যানায়নের উদাহরণ আমরা অনেক দেখবো এরপরে। তো যেটা বলার হচ্ছে, কোন পরমাণু যদি আয়ন অবস্থায় যায় তখন তার প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন কিন্তু হয় না, কেবলমাত্র ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়। যদি ইলেকট্রন সংখ্যা কমে যায় তখন সে ধনাত্মক আধানযুক্ত কণাতে পরিণত হয়। যদি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় কিভাবে? সর্ববহিস্থ কক্ষপথে যদি একটা ইলেকট্রন এসে যুক্ত হয় তখন তার ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, কিন্তু প্রোটন সংখ্যা সেম থাকে। তাহলে প্রোটন সংখ্যা বা পজিটিভ চার্জটা সেম থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বা নেগেটিভলি চার্জড যে পার্টিকেলটা আছে বা ঋণাত্মক আধানযুক্ত কণার সংখ্যাটা বৃদ্ধি পায় বলে সেটি মাইনাসে পরিণত হয়। তো এদেরকে আমরা অ্যানায়ন বলে থাকি। তো এবার নেক্সট কথা যেটা বলা হচ্ছে যে সর্ববহিস্থ কক্ষপথটা বারবার আমি উল্লেখ করছি কেন, তার কারণ হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াস থেকে যত দূরে কক্ষপথগুলি হবে ততই কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের মধ্যে নিউক্লিয়াসে থাকা প্রোটন বা পজিটিভলি চার্জের মধ্যে আকর্ষণ বল কিন্তু কমতে থাকবে। আর আকর্ষণ বল যত কমতে থাকবে সেই সমস্ত ইলেকট্রনকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। হ্যান্ডেল করতে মিনস ইলেকট্রন বেরোতে সুবিধা, ইলেকট্রন ঢুকতে সুবিধা হবে। এবং ধরো সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে বা সর্ববহিস্থ কক্ষপথ আছে, আমি ওই কক্ষপথকে টোপকে যদি ভেতরে কক্ষপথে যেতে চাই তখন সেখানে এনার্জি ডিফারেন্স বা শক্তির পার্থক্য কিন্তু খুব বেশি হয়ে যাবে। তো সেই কারণে আমরা সর্ববহিস্থ কক্ষপথ নিয়ে সবসময় আলোচনা করব, যেটাকে যোজ্যতা কক্ষপথ বা যোজক কক্ষ বলা হয় থাকে, বা সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনকে আমরা যোজক ইলেকট্রন অনেক সময় বলে থাকি। এবং পরবর্তীকালে আমরা দেখব যে কোনো পরমাণু যখন কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে বা কোনো রাসায়নিক যৌগ উৎপন্ন করছে তখন কিন্তু এই যোজক ইলেকট্রন দিয়ে বন্ধন করেই কিন্তু যৌগ উৎপন্ন করছে। তো সেই কারণে আমরা সব সময় খেয়াল রাখবো যে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনকে নিয়ে। তো আমরা এই পরবর্তীকালে তো দেখবো এই ভিডিওতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, এখানে আমি আলোচনা করেও দেবো, কোনো সমস্যা নেই।
তো যেটা বলার ছিল সেটা কোনো ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, অর্থাৎ কোনো আধান সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হোক বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হোক, সেখানে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, হয় শুধু ইলেকট্রন সংখ্যার পরিবর্তন। এখন আমরা জানবো কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখতে হয় বা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে থাকে। ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কোনো পরমাণুতে কত সংখ্যক ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলিকে কিভাবে আমরা বিভিন্ন কক্ষপথে, বোরের মতে বিভিন্ন কক্ষপথে কিভাবে বিন্যস্ত করব, সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানা। তো ইলেকট্রন বিন্যাস জেনে আমাদের লাভটা কি হবে? কারণ একটু আগেই বললাম যে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করেই কিন্তু কোনো পরমাণুর রাসায়নিক ধর্ম কিন্তু নির্ভর করে। অতএব সর্বস্থ কক্ষপথের ইলেকট্রন, কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে জানার জন্য কিন্তু ইলেকট্রন বিন্যাস জানাটা খুবই প্রয়োজনীয়। সেই কারণে আমরা এখানে পরমাণু ইলেকট্রন বিন্যাসটি ভালো করে জেনে নিই। তো লাস্ট ভিডিওতে বোরের কথা মতে বলা হয়েছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। সেই কক্ষপথগুলো কি ছিল? প্রথম কক্ষপথকে n=1 এক নম্বর কক্ষপথকে কে হিসাবে ধরা হয়েছে, 2 নম্বর কক্ষপথ এল হিসাবে ধরা হয়, 3 নম্বর কক্ষপথ এম হিসাবে ধরা হয়ে থাকে, 4 নম্বর কক্ষপথ এন হিসেবে ধরা হয়, 5 নম্বর ও হিসাবে ধরতে পারো, 6 নম্বর পি হিসাবে ধরতে পারো। তো এইগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ যেখানে ইলেকট্রন বিন্যস্ত অবস্থায় থাকবে। মাঝখানে কি আছে? নিউক্লিয়াস বসে আছে, তার চারিদিকে এইভাবে কক্ষপথগুলি আছে। তো এই কক্ষপথে ইলেকট্রনগুলো সাজানোর আগে আমি একটা কথা বলে নিই, যেটা হচ্ছে বোর বলে দিয়েছিলেন যে কক্ষপথের সংখ্যা যত বাড়তে থাকবে ততই কক্ষপথের শক্তি কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ 1 নম্বর কক্ষপথের থেকে 2 নম্বর কক্ষপথের শক্তি বেশি হবে, 2 নম্বরের থেকে 3 নম্বর কক্ষপথের শক্তি বেশি হবে, 3 নম্বরের থেকে 4 নম্বর কক্ষপথের শক্তি কিন্তু বেশি হবে। এরপরে আমাদের যেটা জানতে হবে যে শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্কটা কি। শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্কটা কি? কারণ আমরা সবাই চাই স্থায়ী অবস্থায় থাকতে, তাই শক্তি বাড়লে স্থায়িত্ব কমে কি বাড়ে সেটা আমাদের জানাটা অতি প্রয়োজনীয়। বলা হয় এরকম, শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু স্থায়িত্ব কমে যাবে। যেমন সিম্পল কথা বলি, তোমরা ধরো বসে আছো, একটা জায়গায় স্থির হয়ে বসে আছো, সেখানে তোমরা কি স্থায়ী অবস্থাতে আছো। কিন্তু যখনই তোমাকে উত্তেজিত করে দেওয়া হয় বা মারধর করা হলো, তখন দেখবে তোমার কিন্তু স্থায়িত্ব কমে গেল। মারধর করার ফলে কি হলো? যে কিছু পরিমাণ এনার্জি আমি তোমাদের দিলাম, সেই এনার্জি বা শক্তি তোমরা গ্রহণ করলে, তাহলে গ্রহণ করার আগের মুহূর্ত কি ছিল? শক্তি যেটা ছিল, গ্রহণ করার পরে অবভিয়াসলি তোমাদের শক্তি বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিলে তোমরা স্থায়ী অবস্থাতে, এখন শক্তি পাওয়ার পর কি হয়ে গেল? অস্থায়ী হলো। তার মানে শক্তি বাড়ার ফলে স্থায়িত্ব কিন্তু কমে গেল। ততই সেইভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল হিসেবে দিলাম যে শক্তির সাথে তাহলে স্থায়িত্বের সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক। এবং আমরা জানি প্রত্যেকেই স্থায়ী অবস্থাতে থাকতে চাই, কেউ শক্তি বাড়িয়ে অস্থির অবস্থায় থাকতে কিন্তু চাই না। যদিও আমরা অস্থির হয়ে যাই, তাও আমরা চেষ্টা করব স্থায়ী অবস্থাতে ফিরে আসতে। তাহলে আমাদের জেনারেল বা ইন জেনারেলি যে নেচারটা হয় সেটা হচ্ছে স্থায়ী অবস্থায় থাকা, অর্থাৎ শক্তি কমিয়ে রাখা। তো এখানে ইলেকট্রন বিন্যাসে দেখতে হবে যে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি স্তরে ভর্তি হবে, তারপরে উচ্চতর শক্তি স্তরের দিকে যাবে। কারণ ইলেকট্রনরাও চায় স্থায়ী অবস্থায় থাকতে, তারা শক্তি কমিয়ে রাখতে। সেই সমস্ত কারণে প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন সাজানো হবে, তারপর পরপর পরপর ইলেকট্রন ফিল আপ হতে হতে আমরা উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রনগুলোকে সাজাবো। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন কক্ষপথে তাহলে কয়টি করে ইলেকট্রন থাকবে সেটা একটু দেখা যাক। তো কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে সেটা জানা হয় 2n² রুল দিয়ে। 2n² রুল, এই রুল কি বলে? n এর মানগুলোর প্রত্যেকটা কক্ষপথের ক্ষেত্রে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম কক্ষপথ হলে তাহলে 2 × 1² = 2, অর্থাৎ দুটি ইলেকট্রন থাকতে পারবে। যদি দ্বিতীয় কক্ষপথ হয় 2 × 2², অতএব এখানে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 8টি ইলেকট্রন থাকতে পারবে। তো এইভাবে আমরা 2n² রুলকে কাজে লাগিয়ে প্রত্যেকটা কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকতে পারবে সেটা কিন্তু আমরা জেনে নিতে পারবো। যেমন প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি,
তৃতীয় কক্ষপথে কয়টি থাকতে পারে? 2 × 3 স্কয়ার 2 × 9 = 18। তাহলে তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এইভাবে আমরা এবার এক্সাম্পল নিয়ে দেখব যে ইলেকট্রন বিন্যাসটা কি হয়। আমি সিম্পল সব থেকে সিম্পলেস্ট এলিমেন্ট হাইড্রোজেনকে নিয়ে কথাবার্তা বলি। হাইড্রোজেনে একটু আগেই বললাম যে অ্যাটমিক নাম্বার 1 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং ভর সংখ্যা হচ্ছে 1। তো এখানে আমাকে ইলেকট্রন বিন্যাসে কি জানতে হবে? ইলেকট্রনের সংখ্যা জানতে হবে। ইলেকট্রনের সংখ্যা এখানে কি, যেহেতু দেখতে পাচ্ছ অ্যাটমিক নাম্বার 1 এবং কোনো চার্জ নেই, অর্থাৎ যতগুলি প্রোটন আছে ততগুলি ইলেকট্রনই আছে। তাহলে একটি প্রোটন আছে, এর সঙ্গে একটি ইলেকট্রন আছে। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ালো? একটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এবার আমি ইলেকট্রনটাকে কোথায় বসাবো? সর্বনিম্ন শক্তি স্তরে। এখানে সবচেয়ে কম শক্তি স্তর কোনটা আছে? 1 নম্বর শক্তি স্তর। তাহলে এখানে প্রথম ইলেকট্রনটা আসবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হলো? 1। হিলিয়ামের লিথিয়ামের ক্ষেত্রে এবার দেখি। লিথিয়ামের ক্ষেত্রে যদি দেখি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এখানে দেখা যায়। তা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 3 হয়, তাহলে 3টি ইলেকট্রনকে আমাকে কক্ষপথে সাজাতে হবে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কি হবে? প্রথম কক্ষপথে তো 2টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তো সেই কারণে আমি প্রথম কক্ষপথে 2টি বসিয়েছি। আরো একটি ইলেকট্রন কিন্তু বাকি আছে, সেটা চলে যাবে কোথায়? দ্বিতীয় কক্ষপথে। কারণ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকার আর কোনো জায়গা নেই, সেই জন্যই চলে গেল কি? দ্বিতীয় কক্ষপথে। এখন আমরা চলে যাই নেক্সট এক্সাম্পলে। পটাশিয়াম, যেটাকে কে দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো এই পারমাণবিক সংখ্যা এবং পরমাণুগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, চিহ্নগুলো, সেটা তোমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা টেক্সট বইতে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা, তাদের চিহ্ন এবং ভর সংখ্যাও দেওয়া আছে। অতএব তোমরা আপাতত 1 থেকে 20 পর্যন্ত তোমরা মুখস্থ করে রেখো, জেনে রাখাটা অবশ্যই প্রয়োজনীয়। কোশ্চেনে যদি বলে দেয় তাহলে তো খুবই ভালো হয়, আর যদি না বলে দেয় তো তোমাদের মনে রাখতে হবে। তো আমি এক্সাম্পল নিচ্ছি কি পটাশিয়ামের, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 90 এবং যেহেতু পটাশিয়ামের কোনো চার্জ বা আধান নেই, সেই কারণে 19টা প্রোটন আছে এবং 19টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19। এবার তার ইলেকট্রন বিন্যাসটি করা যাক। তো কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ, আমি কক্ষপথগুলো করে দিই, তারপর ইলেকট্রনগুলো সাজাচ্ছি। তাহলে প্রথম কক্ষপথ হচ্ছে কে। কে কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না 2n² রুল অনুসারে। দ্বিতীয় কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম টাইপের দেখব, 8-1, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয়তে 8টি, তৃতীয়তে 8টি, যেটা 18টি হওয়ার কথা ছিল সেখানে 8টি, এবং চতুর্থ কক্ষপথে হচ্ছে 1টি। তো এই ঘটনাটা কেন ঘটলো সেটা আমার 11-এর ভিডিওতে কোয়ান্টাম নাম্বার দিয়ে যখন ইলেকট্রন বিন্যাস দেখাবো। অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে থাকে, এখন আমরা ক্লাস 9-এ যেটা শিখছি সেটা হচ্ছে এই যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো বসাচ্ছি, অ্যাকচুয়ালি কক্ষপথের মধ্যে অনেক উপকক্ষ থাকে, উপকক্ষের মধ্যে কক্ষক থাকে, সেই কক্ষকের মধ্যে ইলেকট্রন থাকে। তো সেই ব্যাপারগুলো ডিটেলসে জেনে নেওয়ার পরে এই কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার হবে। এখন কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো 18-এর পর থেকে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 18টি, তারপরে যখন 19টি আসছে, তোমরা এইভাবে মনে রেখো। আর ডিটেলসটা জানতে হলে 11-এর ক্লাসে আমি বলে দেবো, ভিডিওগুলো ফলো করো, ওখানে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। তো এখানে 2881 ইলেকট্রন বিন্যাস হচ্ছে পটাশিয়ামের। যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 20, তাহলে 2882। অবশ্যই কক্ষপথগুলো লিখতে হবে, কে, এল, এম, এন, এই কক্ষপথগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। তো টোটাল আজকের ভিডিওতে যা শিখলাম তার একটা জিস্ট করা যাক এবং একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখা যাক কি ঘটনাটা ঘটেছে। আচ্ছা, ধরি ক্যালসিয়াম 2+, এটা একটা ধনাত্মক আধানযুক্ত কণা, যেটাকে আমরা ক্যাটায়ন বলে থাকি। তো এখানে কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম 2+ এ প্রোটন কয়টি আছে, ইলেকট্রন কয়টি আছে, নিউট্রন কয়টি আছে এবং ইলেকট্রন বিন্যাসটা কি, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসটা কি। তো টোটাল প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এবং টোটাল ইলেকট্রন বিন্যাসটা কি সেটা আমরা এখন জানব। তো প্রোটন কি, আমি যদি ক্যালসিয়ামকে নিস্তড়িত অবস্থা যখন ধরি তখন আমরা অ্যাটমিক নাম্বার কত লিখেছিলাম 20 এবং ভর সংখ্যা ছিল কত 40।
তাহলে নিস্তড়িত অবস্থাতে প্রোটন সংখ্যা কয়টি ছিল? প্রোটন ছিল 20টি, ইলেকট্রন ছিল কয়টি? 20টি, যার কারণে সে নিস্তড়িত ছিল। তাহলে এখানে যদি ক্যালসিয়াম 2+ হয়, আমি একটু আগে বললাম যে ইলেকট্রন সংখ্যা যদি হ্রাস পায়, অর্থাৎ সর্বহিত কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে চলে যায়, তখন সেটা ধনাত্মক আধান বা ক্যাটায়নে পরিণত হয়। আর ইলেকট্রন যদি যুক্ত হয়, তখন সেটা ঋণাত্মক আধান পরিণত হয়, যেটাকে আমরা অ্যানায়ন বলে থাকি। তো এখানে প্রোটন সংখ্যা কি হবে? প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তাহলে প্রোটন সংখ্যা হবে কত? 20। নেক্সট, যেহেতু 2+ চার্জ আছে, তার মানে দুটি ঋণাত্মক আধান বেরিয়ে গেছে। 20+ ছিল, 20- ছিল, রেজাল্ট ছিল 0। 20+ আছে, যদি 18- হয় তাহলে রেজাল্ট হবে কিন্তু +2। সেই রেসপেক্টে ইলেকট্রন কয়টি থাকবে? 18টি ইলেকট্রন থাকবে। এবার হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কোত্থেকে পাবো? ভর সংখ্যা থেকে। তাহলে আমরা কি জানি যে ক্যালসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে ভর সংখ্যা ইকুয়াল টু কত? পারমাণবিক সংখ্যা ইন্টু হচ্ছে নিউট্রন প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে 40, এবার পারমাণবিক সংখ্যা কত? 20 প্লাস হচ্ছে n। তাহলে নিউট্রন সংখ্যা কত হলো? 40 - 20 ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে ক্যালসিয়ামের নিউট্রন সংখ্যা কত দাঁড়ালো? 20। এবার হচ্ছে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন, কে, এল, এম, এন, এবং 2n² অনুসারে 2, 8, 8। আমি 2টা বসিয়ে দিলাম, কারণ আমি নিস্তড়িত অবস্থায় কিভাবে আছে দেখি, তারপর ইলেকট্রনটাকে বের করছি। তাহলে নিস্তড়িত অবস্থায় ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 8, 2, এবং সর্ববহিস্থ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি n কক্ষপথ, অর্থাৎ 4 নম্বর কক্ষপথ হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ। সর্ববহিস্থ কক্ষপথকে বলা হয় যোজ্যতা কক্ষক বা যোজ্যতা কক্ষপথ বলা হয়, এবং সেখানে যতগুলি ইলেকট্রন থাকে তাকে যোজক ইলেকট্রন বলা হয়। তো এই সর্বস্থ কক্ষপথ থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে চলে যাবে। তাহলে এই সর্বস্থ কক্ষপথ থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে চলে যায়, তাহলে ইলেকট্রন বিন্যাসটা সে কিভাবে দাঁড়াবে? 2, 8, 8। তো সেটাই হচ্ছে ক্যালসিয়াম 2+ এর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। তো অ্যাকচুয়ালি আমরা যেটা ইলেকট্রন বিন্যাস করে থাকি, প্রসেসটা খুবই ভুল প্রসেস, যে আমরা ইলেকট্রন সংখ্যাটা আগে বের করে নেই তারপরে সাজাই। ওটা করা উচিত না, কারণ পরবর্তীকালে যখন দেখবো এইটা নিয়ে অনেক সমস্যা হয় পরবর্তীকালে। তো তোমাদের বলে রাখি যে যখনই ক্যাটায়ন উৎপন্ন হবে বা যে অ্যানায়ন উৎপন্ন হবে, ইলেকট্রন প্রবেশ করুক বা ইলেকট্রন বেরিয়ে চলে যাক, প্রথমে তোমরা কি করবে? পরমাণুটাকে নিউট্রাল কন্ডিশনে বা প্রশমিত অবস্থায় প্রথম তার ইলেকট্রন বিন্যাসটিকে তোমরা লিখে ফেলবে। লেখার পরে যতগুলি প্লাস চার্জ থাকবে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ততগুলো ইলেকট্রনকে তোমরা বের করে দেবে বা মাইনাস করে দেবে। আর যদি অ্যানায়ন থাকে তাহলে সর্বস্থ কক্ষপথে তোমরা ইলেকট্রন অ্যাড করবে। তাহলে সবসময় কিন্তু নিউট্রাল বা প্রশমিত অবস্থা ধরে কিন্তু তোমরা করবে, কখনোই আয়ন হিসাবে ইলেকট্রন বের করে নেওয়ার পর ইলেকট্রন বিন্যাস করতে যাবে না, তাহলে কিন্তু ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকবে। আমরা তো এখানে মাত্র 20 পর্যন্ত শিখছি, এর পরবর্তীকালে যখন আরো অ্যাটমিক নাম্বার, যখন হায়ার অ্যাটমিক নাম্বার বা উচ্চতর পারমাণবিক সংখ্যার পরমাণুগুলোকে নিয়ে যখন আলোচনা করব, তখন কিন্তু প্রবলেমটা হবে। তো নেক্সট আর একটা উদাহরণ আমি নেই, তার নাম Cl-, ক্লোরিড, ক্লোরাইড আয়ন বলা হয় তাই। তো ক্লোরাইড আয়নে এখানে কোশ্চেন হচ্ছে প্রোটন কয়টি আছে, ইলেকট্রন কয়টি আছে, নিউট্রন কয়টি আছে, এবং ইলেকট্রনিক কনফিগারেশনটা কি। তো এখানে প্রোটন সংখ্যা কি হবে? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 70 এবং তার ভর সংখ্যা হচ্ছে 35.5 হিসেবে ধরা হয়। তো ভর সংখ্যা কিন্তু ভগ্নাংশ হতে পারে। তোমাদের আমি যখন কোশ্চেন অ্যান্সার এই চ্যাপ্টারে আলোচনা করব তখন বলে দেবো যে ভর সংখ্যাটা অ্যাকচুয়ালি বা ভর সংখ্যায় হোক, সংখ্যা তোমার ফ্র্যাকশনে থাকে না বা ভগ্নাংশে থাকে না, কিন্তু পারমাণবিক ভর কিন্তু ভগ্নাংশে থাকে। পারমাণবিক ভরটা কি সেটা আমরা মূল সংখ্যা যখন চ্যাপ্টারে যাব তখন ডিটেলসে আরো আলোচনা করে দেব। তো এখানে আমি যদি প্রোটন সংখ্যা ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হবে? নিস্তড়িত অবস্থাতে 17টি প্রোটন ছিল এবং আয়ন অবস্থাতেও কিন্তু 17টি প্রোটন থাকবে, কারণ প্রোটনের কোনো পরিবর্তন কিন্তু হয় না। নেক্সট, ইলেকট্রন কয়টা হবে? 17টি প্লাস ছিল, একটা মাইনাস অ্যাড হবে, তবেই কিন্তু ঋণাত্মক আধান যুক্ত কণা বা অ্যানায়নটা তৈরি হবে।
তো তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে? 18টি ইলেকট্রন সংখ্যা হবে। আচ্ছা, নিউট্রন সংখ্যা তো আমাদের নিউট্রন তো পার্টিকুলারলি একটা হোল নাম্বারে হয়ে থাকে। তো এখানে আমরা 35.5 না ধরি, যদি আমি 35 ধরি, কেন 35 ধরছি সেটাও বলবো কোশ্চেন এসে আলোচনার সময়। 35 যদি ধরি তাহলে 35 মাইনাস প্রোটন সংখ্যা কত দাঁড়াচ্ছে? 17। তাহলে এখানে হচ্ছে 18। তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে কটি? 18টি। এবার চলে আসে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এক নম্বর কে, এল, এম, এন আমি কক্ষপথ করলাম 2, 8, 8, 7, সরি 2, 8, 7। 3 নম্বর কক্ষপথ হচ্ছে তার সর্ববহিষ্ঠ কক্ষপথ। তাহলে 3 নম্বর কক্ষপথ হচ্ছে সর্ববহিষ্ঠ কক্ষপথ, এবং এখানে যোজক ইলেকট্রন দেখতে পাচ্ছ তোমরা 7টি আছে। তাহলে এখানে Cl মাইনাস যখন হবে তখন সর্ববহিষ্ঠ কক্ষপথে একটি ইলেকট্রন অ্যাড হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে কত? 8। এবং তোমরা খেয়াল করছো অবশ্যই যে সর্ববহিষ্ঠ কক্ষপথ 8টি, সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টি ইলেকট্রন, সে আয়ন হোক বা মানে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা 8টিতে এসে নামছে। তার কারণ হচ্ছে অষ্টক পূর্তি হওয়া। আমরা পরবর্তীকালে জানবো যে কোন পরমাণু সব থেকে সুস্থিত অবস্থায় থাকে বা সব থেকে কম শক্তি সম্পন্ন হয়ে যাচ্ছে যখন সে তার সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টি ইলেকট্রন, অষ্টক সূত্র বলা হয় থাকে একে। তো 8টি ইলেকট্রন থাকলে তখন তাকে বলা হচ্ছে সে সব থেকে সুস্থিত অবস্থায় থাকে বা তার শক্তি সব থেকে কম হয়ে থাকে। তো এইভাবে আমরা কোনো আয়ন বা কোনো পরমাণু প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং তার ইলেকট্রন বিন্যাসকে আমরা লিখতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস মানে পরমাণুগুলোর বিভিন্ন ধরনের নাম দেব, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক, এই সম্পর্কে বা এই সমস্ত পরমাণু সম্পর্কে আমরা কিন্তু জানবো। কাদেরকে আইসোবার বলে, কাদেরকে আইসোটোন বলে, কাদেরকে আইসোবার বলে। তো তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকো, ভালো থেকো।